আচ্ছা দেখো, আমরা আজকে যে টপিকটা শুরু করব সেই টপিকটার নাম হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। হ্যাঁ, নতুন টপিক শুরু করব, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, ঠিক আছে। আর এটাকে আবার সংক্ষেপে বলা হয় এলপিপি। সংক্ষেপে বলা হয় এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। সংক্ষেপে এটাকে বলা হয় এলপিপি, ঠিক আছে। তো বিষয় হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, নামটা কেন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম? দেখো, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মূলত ইন্ডাস্ট্রি বেসড প্রবলেম, মানে কোম্পানি, বাজার কেনাকাটা, প্রফিট, লাভ, এইসবের উপরে মূলত এই জিনিসটাকে ওরিয়েন্টেড প্রবলেম। এটার এলপিপি আবার হচ্ছে কি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অপারেশন রিসার্চও বলা হয়, ঠিক আছে। তো সেই অপারেশন রিসার্চ থেকে এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমগুলো সাধারণত বেস করে আছে প্রফিট এবং লস, আবার কি খরচ, এইগুলোর উপরে বেস করে আছে। আবার দেখো, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বলতে তোমরা যখন 9-10-এ অঙ্ক করতে, পিতা পুত্রের অঙ্ক করতে, বা বিভিন্ন রকম ইকুয়েশান দিত তোমাদের, বিভিন্ন রকম একটা অঙ্ক দিয়ে সেটার কি করতে, সমীকরণ তৈরি করে সমাধান করতে, এবং যে সমাধানগুলো করতে সেগুলো সব 1 ডিগ্রি থাকতো, তাই না? তো সেই 1 ডিগ্রি সমাধান, তো লিনিয়ার কেন বলা হচ্ছে? আমরা এই যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, আমরা যে এইখানে যেগুলো করব সমস্ত ইকুয়েশানগুলো হবে লিনিয়ার, মানে তাদের ডিগ্রি হবে 1। হ্যাঁ, তাদের ডিগ্রি হবে 1, মানে এই ধরনের ইকুয়েশান হবে। ধরো 2x + 3y = 5, এটা একটা লিনিয়ার ইকুয়েশান। তো আমরা এই ধরনের ইকুয়েশান, এই যে গোটা এলপিপি করব, গোটা এলপিপিতেই আমাদের ইকুয়েশানগুলো হবে লিনিয়ার, ঠিক আছে। আর প্রোগ্রামিং কথার কারণ হচ্ছে যে ইকুয়েশানগুলো সলভ করার সময় একটা প্রোগ্রামের মতো করে সলভ করবো, স্টেপ বাই স্টেপ, একটা স্টেপ, তারপরে আরেকটা স্টেপ, তারপরে আরেকটা স্টেপ, এটা একটা প্রোগ্রামের মতো কাজ করবে, তার জন্য প্রোগ্রামিং। এবং এটা একটা নিজেই একটা প্রবলেম তৈরি হবে, সেই প্রবলেমটা আমরা পরবর্তীতে সলভ করব, তার জন্য এটাকে বলা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের বিষয়টা হচ্ছে কি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম তৈরি করতে গেলে 3টে মেন জিনিস লাগে। একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, যেটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি। আর একটা হচ্ছে কনস্ট্রেন্টস মানে কি বলতো, সীমাবদ্ধতা, মানে কন্ডিশন দেওয়া থাকছে, সেটাকে বলা হয় কনস্ট্রেন্টস। আর একটা বলা হচ্ছে কন্ডিশন, মানে এই কন্ডিশনটা কি, মানে কনস্ট্রেন্টসগুলো কোন কন্ডিশনের উপর ভিত্তি করে আছে, সেই কন্ডিশনটা কি, যেটা বলছে তোমাদের একটা এক্সাম্পল। যেমন দেখো, তুমি একটা ধরো কোম্পানি আছে যেখানে কিছু একটা ম্যানুফ্যাকচার করছো, ঠিক আছে, কোনো একটা প্রোডাক্ট বানাচ্ছ। তো সেই প্রোডাক্টটা বানাতে গিয়ে তোমাকে কি করতে হবে, মেশিন চালাতে হবে, ওয়ার্কার তোমাকে লাগাতে হবে। তো তোমার সেখানে কিছু কন্ডিশন দেওয়া থাকবে, যে কন্ডিশন বলতে সেই কনস্ট্রেন্টসগুলো হচ্ছে সেইটাই, যে দেখা যাচ্ছে মেশিনগুলো তুমি 8 ঘন্টার বেশি চালাতে পারবে না, ওয়ার্কারগুলোকে তুমি 10 ঘন্টার বেশি কাজ করাতে পারবে না, এই যে সীমাবদ্ধতা, এইগুলো হচ্ছে কনস্ট্রেন্টস, ঠিক আছে। আর কন্ডিশনটা হচ্ছে কি, ধরো এই যে মেশিনটা তুমি ইউজ করছো, বা কতগুলো মেশিন তোমাকে ইউজ করতে হবে, কতগুলো ওয়ার্কার তোমাকে ইউজ করতে হবে, এই সংখ্যাটা কখনো নেগেটিভ হয় না, নন নেগেটিভ। তাহলে তার জন্য এই কন্ডিশনগুলো সবসময় কি হয়, > 0 দিয়েই আমরা ডিনোট করি এলপিপিতে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে এই অবজেক্টিভ ফাংশনটা কি, অবজেক্টিভ মানে হচ্ছে তোমার লক্ষ্যটা কি, লক্ষ্য হচ্ছে তুমি যখন কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছো কোম্পানিতে, কোনো একটা ধরো তুমি একটা কারখানা আছে যেখানে চেয়ার টেবিল বানাচ্ছো, কাঠের কারখানায়, সেখানে তুমি যখন চেয়ার টেবিল বানাচ্ছো, ম্যানুফ্যাকচার করছো কোনো প্রোডাক্ট, সেই চেয়ার টেবিলটা যখন তুমি বিক্রি করবে, তোমার উদ্দেশ্য কী হবে, প্রফিট করা, এবং সেই প্রফিটটা ম্যাক্সিমাইজ করা, তাই না। এবং প্রফিট
আর কস্ট, কস্ট মানে খরচ। যখন তুমি খরচ করবে, খরচটা কি করবে, খরচ সবসময় চেষ্টা করবে মিনিমাইজ করার। তাই তো করবে, তুমি তোমাকে কিছু টাকা দেওয়া হলো, দিয়ে বললো তুমি বাজার থেকে আলু, পটল, ডাল, ঝিঙে বা সবজি, মুদির বাজার এগুলো করে নিয়ে এসো। তুমি কি করবে, তোমার প্রয়োজনের থেকে বেশি জিনিস কিনে নেবে? নিশ্চয় প্রয়োজনের থেকে বেশি জিনিস কিনবে না। তুমি সেই টাকার মধ্যে চেষ্টা করবে খরচটা কম করে তোমার প্রোডাক্টগুলো নিয়ে আসার, যে যে জিনিসগুলো তোমার প্রয়োজন। তাই কস্ট, খরচ সবসময় মিনিমাইজ হবে আর প্রফিট সবসময় ম্যাক্সিমাইজ হবে। গোটা এলপিপির বেসটা জুড়ে, গোটা এলপিপি জুড়েই এই প্রফিট আর কস্ট, সব জায়গাতেই এই প্রফিট আর কস্ট। ঠিক আছে, তো তোমাকে বাজার করতে দেওয়া হলো, তুমি কি করবে, সবসময় চেষ্টা করবে খরচটা কম করার। তুমি কোনো তুমি কোনো প্রোডাক্ট বানাচ্ছ, তখন তুমি চেষ্টা কি করবে, সবসময় প্রোডাক্টটা বিক্রি করে বাজার থেকে লাভ বেশি করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে, যেহেতু আমরা যে ইকুয়েশানগুলো সমাধান করব, এখানে সমাধান করে মান বের করব, সমস্ত ইকুয়েশানগুলো লিনিয়ার, তাদের ডিগ্রি 1, তাই লিনিয়ার, এবং এগুলো এক একটা প্রোগ্রামের মতন কাজ করবে। সলভ করব যখন, তখন একটা নির্দিষ্ট প্রোগ্রামের ওয়েতে কাজে স্টেপ বাই স্টেপ যাবে। তাই প্রোগ্রামিং এবং নিজেই একটা প্রবলেম হবে, তার জন্য এটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ঠিক আছে, তো এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ফর্মুলেশন অফ এলপিপি। আমরা যে চ্যাপ্টারটা শুরু করব, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ফর্মুলেশন অফ এলপিপি। এইটা হচ্ছে ফর্মুলেশন অফ এলপিপি। আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ফর্মুলেশন অফ এলপিপি। মানে এই চ্যাপ্টারটা আবার খুব ভালো, একদিক থেকে হিসেব করলে খুব ভালো, মানে এর প্রয়োজনীয়তা খুব ভালো। তোমাকে একটা বড় কিছু একটা প্রবলেম তুলে দেওয়া হলো, সে প্রবলেমটাকে লিখে দেওয়া হলো যে এই হবে, এই হবে, এই হবে, এই হবে, এরকম এরকম কন্ডিশন হবে। সেই কন্ডিশনটাকে তুমি কাজে লাগিয়ে একটা প্রবলেম তৈরি করবে, সেইটাকেই বলা হচ্ছে ফর্মুলেশন অফ এলপিপি। ঠিক আছে, তো আমরা একটা অঙ্ক নেব, একটা অঙ্ক নিয়ে দেখব। ঠিক আছে, আমরা একটা অঙ্ক নেব, অঙ্ক নিয়ে, এখানে থিওরি তেমন কিছু নেই, একটা আমরা অঙ্ক নেব, সেই অঙ্কটার ফর্মুলেশন অফ এলপিপি, সেটাকে আমরা এলপিপিতে অঙ্ক তৈরি করব। ঠিক আছে, তো অঙ্কটা নিয়ে আমরা মুছে দিলাম সব। অঙ্কগুলো অনেক লেন্দি অঙ্ক, বড় বড় অঙ্ক, মানে লিখতে হবে অঙ্কটা, অ্যান্সারটা ছোট হবে কিন্তু অঙ্কটা বড় হবে। তো অঙ্কটা আমরা লিখব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রবলেমটা কি দেখো, 4 different metals namely iron, copper, zinc and manganese are required to produce 3 commodities capital A, B and C। 4টে ধাতু আমার প্রয়োজন। কি বলছে দেখো, 4 different metals, 4 ধরনের ধাতু প্রয়োজন। কি, আয়রন, কপার, জিঙ্ক অ্যান্ড ম্যাঙ্গানিজ, এই 4 ধরনের ধাতু প্রয়োজন। আর রিকোয়ার্ড টু প্রডিউস 3 কমোডিটিস A, B, C। এই A, B এবং C, এই 3 ধরনের কমোডিটিস, 3টে প্রোডাক্ট বানানোর জন্য, এ বানানোর জন্য, বি বানানোর জন্য, সি বানানোর জন্য, এই 3টে প্রোডাক্ট বানানোর জন্য কোনো একটা কোম্পানি ম্যানুফ্যাকচার করছে। হ্যাঁ, কোনো একটা কোম্পানি ম্যানুফ্যাকচার করছে, বানাচ্ছে। কি বানাচ্ছে, এ বানাচ্ছে, বি বানাচ্ছে আর সি বানাচ্ছে। এ, বি এবং সি বানানোর জন্য কি বলছে, আয়রন, কপার, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ, এই 4 ধরনের ধাতু প্রয়োজন। এবার বলছে টু প্রডিউস 1 ইউনিট অফ ক্যাপিটাল এ, মানে একটা এ বানানোর জন্য বলছে 40 কেজি আয়রন, 40 কেজি আয়রন, 30 কেজি কপার, 7 কেজি 7 কেজি জিঙ্ক অ্যান্ড 4 কেজি ম্যাঙ্গানিজ আর নিডেড। মানে একটা এ বানানোর জন্য 40 কেজি আয়রন, 30 কেজি কপার, 7 কেজি জিঙ্ক আর 4 কেজি ম্যাঙ্গানিজ দরকার। একই রকমভাবে বলছে সিমিলারলি টু প্রডিউস 1 ইউনিট অফ বি, একটা বি বানানোর জন্য 70 কেজি 70 কেজি আয়রন, 14 কেজি কপার, 14 কেজি কপার অ্যান্ড 9 কেজি ম্যাঙ্গানিজ। এটাতে জিঙ্ক লাগছে না, লাগতেই পারে, জিঙ্ক আর নিডেড, এই ম্যাঙ্গানিজ আর নিডেড। একই রকমভাবে অ্যান্ড ফর প্রডিউসিং 1 ইউনিট অফ সি, 1 ইউনিট একটা সি বানানোর জন্য 50 কেজি আয়রন, 50 কেজি আয়রন, 18 কেজি কপার, 18 কেজি কপার অ্যান্ড 8 কেজি জিঙ্কস আর রিকোয়ার্ড। তো এবিসি বানানোর জন্য এই পরিমাণ আয়রন, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ আমার প্রয়োজন, সেটা বলে দেওয়া হলো। দ্য টোটাল অ্যাভেলেবল কোয়ান্টিটিস অফ মেটালস আর,
এবার তুমি যে কোম্পানি, তোমার যে কোম্পানি এগুলো ম্যানুফ্যাকচার করছে, এমন তো নয় যে তোমার কাছে প্রচুর পরিমাণ মানে যত খুশি তত পরিমাণ কাঁচামাল থাকবে, তা তো নয়। তোমার কাছেও তো একটা সীমা আছে, তুমি কতটা মাল নিয়ে এসছো। তোমার কাছে কি আছে, 1 মেট্রিক টন আয়রন। 1 মেট্রিক টন আয়রন মানে 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল, আর 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে 1 মেট্রিক টন মানে 1000 কেজি, 5 কুইন্টালস মানে 500 কেজি। 1000 কেজি আয়রন আছে, 5 কুইন্টালস কপার, 500 কেজি কপার আছে, 2 কুইন্টালস অফ জিঙ্ক অ্যান্ড ম্যাঙ্গানিজ ইচ, এবং 200 কেজি করে জিঙ্ক আছে আর ম্যাঙ্গানিজ আছে। ঠিক আছে, একটা জিনিস দেখো, যেহেতু এগুলো সব কেজিতে দেওয়া আছে, তুমি যখন অঙ্কগুলো করবে সমস্ত কোয়ান্টিটিগুলোকে একই ইউনিটে নিয়ে আসতে হবে। কেজি করলে কেজি, কুইন্টাল করলে কুইন্টাল, মেট্রিক টন করলে মেট্রিক টন, সব জিনিসগুলোকে একই ইউনিটে নিয়ে আসতে হবে অঙ্ক করতে গেলে। হ্যাঁ, নেক্সট বলছে দ্য প্রফিটস আর ₹300, ₹200 and ₹100 in selling per 1 unit of A, B and C respectively। এইবার একটা তুমি যদি A বিক্রি করো তোমার 300 টাকা লাভ হবে, একটা B বিক্রি করলে 200 টাকা লাভ হবে, একটা C বিক্রি করলে 100 টাকা লাভ হবে। যে বলছে ফর্মুলেট দ্য প্রবলেম ম্যাথামেটিক্যালি, এই প্রবলেমটা ফর্মুলেট করতে বলছে। এইবার লক্ষ্য করো, ভালো করে বোঝো এই প্রবলেমটা কি প্রবলেম, প্রফিট প্রবলেম না কস্ট প্রবলেম, ম্যাক্সিমাইজেশন প্রবলেম না মিনিমাইজেশন প্রবলেম, এটা বুঝতে হবে। দেখো, যখনই প্রফিট বলবে, প্রফিট মানে কি লাভ, লাভ সবসময় কি হয়, ম্যাক্সিমাইজ হয়। তো যখনই কোনো প্রবলেম প্রফিট প্রবলেম হবে সেটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম হবে, আর যখনই কোনো প্রবলেম কস্ট প্রবলেম, খরচ হবে, খরচ বোঝাবে, তখন সেটা মিনিমাইজেশন প্রবলেম হবে। তো এখানে দেখো, আমার যেহেতু প্রফিটের কথা বলা হয়েছে, তাহলে প্রফিটটা আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তো প্রফিট যেহেতু আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে, তাহলে এই প্রবলেমটা আমার কি হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাইজেশন প্রবলেম। ঠিক আছে, এই প্রবলেমটা আমার কি প্রবলেম হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয়েছে। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা তুমি এখান থেকেই লিখে দিতে পারো, বা একটা সুন্দর করে ছক করে লিখতে পারো। তোমার যদি মনে হয় তুমি ছক বানাতে পারো, ছক বানাতেও 2-4 মিনিট সময় লাগবে, কিন্তু ছকটা বানালে তোমার কি হবে, পরীক্ষার খাতায় অঙ্কটা করতে সুবিধা হবে। তো আমরা এটা একটা ছক বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, তোমার যদি মনে হয় তুমি ছক বানাবে, বা না মনে হলে যে ছক বানাবো না, তাতে সময় নষ্ট হবে। আমার মনে হয় ছকটা বানালে তোমার প্রবলেমটা আরও তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো আমরা অ্যান্সার শুরু করছি। দ্য গিভেন প্রবলেম ক্যান বি রিটেন ইন ট্যাবুলার ফর্ম অ্যাজ, তুমি যা ভাষা খুশি তাই লিখতে পারো, আমি এইভাবে লিখলাম। তো দ্য গিভেন প্রবলেম ক্যান বি রিটেন ইন ট্যাবুলার ফর্ম অ্যাজ, বলে এইভাবে আমি একটা টেবিল বানাচ্ছি। আয়রন, কপার, জিঙ্ক, কি আছে আমার, আয়রন, কপার, জিঙ্ক আর ম্যাঙ্গানিজ হয়েছে। আর আমি কি বানাচ্ছি, এ, বি আর সি, আর আমার টোটাল অ্যাভেলেবল কোয়ান্টিটিস, টোটাল কতটুকু পরিমাণ আছে। ঠিক আছে, তাহলে 1 ইউনিট এ বানাতে তোমার আয়রন কতটা লাগছে, দেখো 40 কেজি আয়রন, 30 কেজি কপার, তারপরে 7 কেজি জিঙ্ক, আর কি হচ্ছে 4 কেজি ম্যাঙ্গানিজ লিখলাম। হয়েছে। বি বানানোর জন্য, সিমিলারলি বি বানানোর জন্য 70 কেজি আয়রন, 14 কেজি কপার, 14 তারপরে 9 কেজি ম্যাঙ্গানিজ, জিঙ্ক লাগছে না, তাহলে জিঙ্কের ঘরে 0 কেজি হয়েছে। সি একই রকমভাবে সি বানানোর জন্য 50 কেজি 50 কেজি আয়রন, 18 কেজি কপার, তারপরে 8 কেজি জিঙ্ক 8 কেজি জিঙ্ক, আর ম্যাঙ্গানিজ লাগছে না, তাহলে ম্যাঙ্গানিজের ঘরে 0 কেজি হয়েছে।
এবার টোটাল আমার অ্যাভেলেবেল কোয়ান্টিটিস কত আছে, অ্যাভেলেবেল কোয়ান্টিটিস আয়রন কত আছে 1 মেট্রিক টন, তার মানে 1000 কেজি। কপার কত আছে 500 কেজি, 5 কুইন্টাল মানে 500 কেজি হয়েছে। আর জিঙ্ক কত আছে আমার 200 কেজি, আর ম্যাঙ্গানিজও আছে আমার 200 কেজি, এটা আমার দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি এখানে নোট করে নিচ্ছি, এতে এর জন্য আমার প্রফিট হচ্ছে 300 রুপিস, এটা আমি নোট করে নিচ্ছি, হ্যাঁ, কারণ আমি এই অঙ্কটা মুছে দিতে হবে আমাকে, বোর্ডে তো আর জায়গা নেই। বি এর জন্য আমার প্রফিট হচ্ছে 200 রুপিস, আর সি এর জন্য আমার প্রফিট হচ্ছে 100 রুপিস, এটা আমার প্রফিট, ঠিক আছে। এই দেখো, এই যে ছক বানিয়ে নিলাম, আর আমার এই অঙ্কটা দেখার দরকার নেই, এই ছক থেকে এবার আমি গোটা অঙ্কটা করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এই পোর্শনগুলো মুছে দিলাম এবার আমি। আচ্ছা, এইবার কি করব আমরা, আমি ধরে নেব লেট ছোট হাতের জেড বি দ্য টোটাল প্রফিট। আমি ধরে নিলাম জেড হচ্ছে আমার টোটাল প্রফিট, এটাই তো হুইচ ইজ দ্য অবজেক্টিভ ফাংশন, এটাই তো আমার অবজেক্টিভ ফাংশন, জেডটাই হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন। আর সেটাকে কি করতে হবে, হুইচ ইজ দ্য অবজেক্টিভ ফাংশন, আর একটা কি করতে হবে, হুইচ ইজ টু বি ম্যাক্সিমাইজ, যেটা আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে, হয়েছে। আমি ধরে নিলাম জেড হচ্ছে আমার টোটাল প্রফিট, হ্যাঁ, সেটাই আমার অবজেক্টিভ ফাংশন, হয়েছে, হুইচ ইজ দ্য অবজেক্টিভ ফাংশন অ্যান্ড হুইচ ইজ টু ম্যাক্সিমাইজ, এটাই আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে, অবজেক্টিভ ফাংশনটাকেই তো আমার ম্যাক্সিমাইজ করতে হবে, কারণ আমার প্রফিটটা ম্যাক্সিমাম করতে হবে। এইবার লক্ষ্য করো, এই প্রফিটটা যখন তুমি ম্যাক্সিমাম করবে, দেখো এ বি আর সি আমাকে বানাতে হবে, অঙ্কের উদ্দেশ্য হচ্ছে আমি এ বি সি বানাবো, বানিয়ে বাজারে বিক্রি করব, আমার এই পরিমাণ এ বানাতে লাগবে এই পরিমাণ, বি বানাতে লাগবে এই পরিমাণ, সি বানাতে লাগবে এই পরিমাণ, আমার অ্যাভেলেবল কোয়ান্টিটিস আছে এইটা, এ বানাবো বাজারে বিক্রি করবে, এটা আমার লাভ হবে। এবার এটাকে আমরা অঙ্কের আকার দেব। তো ভালো করে লক্ষ্য করো, এই যে আমার এই পরিমাণ আছে এই পরিমাণ আছে, এই যে পরিমাণগুলো আছে 1000 500 200 200, এই পরিমাণের মধ্যে আমাকে এ বানাতে হবে, বি বানাতে হবে, সি বানাতে হবে, এমনভাবে বানাতে হবে, এমনভাবে এ বি আর সি বানাতে হবে যেন আমার প্রফিটটা ম্যাক্সিমাম হয়। ধরো দেখা যাচ্ছে তোমার এ বানিয়েই চলে গেলে, অনলি এ বানালে, তাহলে দেখা বি আর সি বানালে না, তাহলে কি হলো, দেখা যাচ্ছে তাতে তোমার প্রফিটটা ম্যাক্সিমাম হয়তো হলো না। ওভারঅল তোমাকে এমনভাবে বানাতে হবে এ বি আর সি যেন তোমার প্রফিটটা ম্যাক্সিমাম হয়। তুমি তো তাই করবে, এমন তো কাজ করবে না যে যাতে তোমার দেখা যাচ্ছে প্রফিট ঠিকঠাক হলো না, তুমি এমনভাবে একটা ছক করবে যেন এ বি সি তোমার বানানোর ফলে প্রফিটটা ম্যাক্সিমাম হয়। তো সেই এ বির সংখ্যাটা কত আমার তো জানা নেই, যে আমি কটা এ বানাবো, কটা বি বানাবো, কটা সি বানাবো, তো সেইটাই আমরা ধরে নেব, সেটাই আমরা ধরে নেব x1 খানা এ বানাতে হবে, x2 খানা বি বানাতে হবে, আর x3 খানা সি বানাতে হবে। x1 খানা এ বানাবো, x2 খানা বি বানাবো, আর x3 খানা সি বানাবো, যার ফলে আমার প্রফিটটা ম্যাক্সিমাম হবে। তো সেইটাই লিখবো আমরা, লেট x1 ইউনিটস অফ ক্যাপিটাল এ অ্যান্ড x2 ইউনিটস of capital B and x3 units of capital C are to be produced উৎপাদন করতে হবে। x1 ইউনিটস অফ ক্যাপিটাল এ মানে x1 খানা ক্যাপিটাল এ, x2 খানা ক্যাপিটাল বি, আর x3 খানা ক্যাপিটাল সি আমাকে বানাতে হবে, আর টু বি প্রডিউসড টু গেট, কি করার জন্য, টু গেট দ্য ম্যাক্সিমাম প্রফিট, ম্যাক্সিমাম প্রফিট পাওয়ার জন্য
ম্যাক্সিমাম প্রফিট পাওয়ার জন্য আমাকে x1 ইউনিটস অফ এ বানাতে হবে, x2 ইউনিটস অফ বি বানাতে হবে, আর x3 ইউনিটস অফ সি বানাতে হবে, আমাকে প্রফিটটা যেন ম্যাক্সিমাম হয় তার জন্য। তাহলে x1 খানা এ বানাতে গেলে, x2 খানা বি বানাতে গেলে, আর x3 খানা সি বানাতে গেলে আয়রন কত লাগবে, কপার কত লাগবে, জিঙ্ক কত লাগবে, সেটা আমরা বের করব। দ্য টোটাল কোয়ান্টিটি, এবার কি লিখবো, দ্য টোটাল কোয়ান্টিটি অফ আয়রন নিডেড ইজ, দেখো আমার টোটাল কত, আচ্ছা এটা আমি বানাচ্ছি x1 ইউনিটস, এটা আমি বানাচ্ছি x2 ইউনিটস, আর এটা আমি বানাচ্ছি x3 ইউনিটস। এটা x1 খানা, এটা x2 খানা, এটা x3 খানা বানাচ্ছি। তাহলে একটা এ বানাতে যদি 40 কেজি আয়রন লাগে, তাহলে x1 খানা এ বানাতে কত লাগবে, 40x1 লাগবে কি লাগবে না বলো? একটা এ বানানোর জন্য 40 কেজি আয়রন লাগবে। তাহলে x1 খানা এ বানানোর জন্য, যেমন একটা এ বানাতে যদি 40 কেজি লাগে, তাহলে 10টা এ বানাতে কত লাগবে, 40 × 10 মান x1 তো আমি জানি না। একই রকমভাবে একটা বি বানাতে যদি 70 খানা লাগে, 70 কেজি লাগে, তাহলে x2 খানা কী হবে, 70x2। আর এটা কি হবে, 50, যদি একটা সি বানানোর জন্য 50 কেজি আয়রন লাগে, তাহলে x3 খানা সি বানানোর জন্য কত হবে, 50x3। এবং এটা কি হবে, এটা হচ্ছে এই আয়রনটা যদি আমি যোগ করে দিই, তাহলে এটা আমার মোট আয়রন খরচ হচ্ছে, মোট আয়রনের পরিমাণ খরচ হচ্ছে, ঠিক আছে, এতটা কেজি, এত কেজি আমার আয়রন খরচ হচ্ছে। x1 খানা এ বানানোর জন্য 40 কেজি x1, 40x1, x2 খানা বি বানানোর জন্য 70x2, আর x3 খানা সি বানানোর জন্য 50x3, এত কেজি আমার আয়রন খরচ হচ্ছে। একই রকমভাবে দ্য টোটাল কোয়ান্টিটি অফ, এখানে কী হবে, কপার নিডেড ইজ, কপার কী হবে, একই রকমভাবে দেখো এক কেজি একটার জন্য 30, তাহলে x1 এর জন্য 30x1 প্লাস কত হবে 14x2 প্লাস কত হবে 18x3, এত কেজি হয়েছে। আবার দ্য টোটাল কোয়ান্টিটি অফ, এবার কি আছে, জিঙ্ক নিডেড ইজ, একই রকমভাবে কত হবে 7x1 প্লাস 0x2, দেখো 0 তোমার ইচ্ছা হলে লিখবে, না ইচ্ছা হলে লিখবে না, অসুবিধা নেই, প্লাস 8x3, দেখতে ভালো লাগবে তাই আমি লিখছি। এবার কি বাকি থাকলো, দ্য টোটাল কোয়ান্টিটি অফ ম্যাঙ্গানিজ নিডেড ইজ, ম্যাঙ্গানিজ কত হবে 4x1, এই যে 4x1 প্লাস 9x2 প্লাস 0x3, এত কেজি, এইটা আমার লাগবে। হয়েছে, দেখো এতটা পরিষ্কার হলো যে এত কিলো আমার মোট আয়রন লাগবে, এত কিলো আমার মোট কপার লাগবে, এত কিলো আমার মোট জিঙ্ক লাগবে, আর এত কিলো আমার মোট ম্যাঙ্গানিজ লাগবে, এটা আমার পরিষ্কার হয়েছে। আচ্ছা এইবার এই নিচের লাইনটা আমি একটা লাইন মুছে দিচ্ছি, হ্যাঁ, একটা লাইন আমি মুছে দিলাম। এইবার লক্ষ্য করো, দেন ফ্রম দ্য গিভেন কন্ডিশন অফ দ্য প্রবলেম, then from the given condition of the problem we get, আমার যে অঙ্কের কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনটা কি, আমি আয়রন কত কিলো ইউজ করতে পারবো, কত কেজি আমার কাছে আয়রন অ্যাভেলেবল আছে, 1000 কেজি, তাহলে আমি 1000 কেজি আয়রন ইউজ করতে পারবো। তাহলে আমি এই যে আমার এত কেজি আয়রন লাগছে, আমি 1000 কেজি আয়রন ইউজ করতে পারবো। তো তোমার কাছে যদি প্রোডাক্ট বানাতে 1000 কেজি তোমার কাছে আয়রন আছে, দেখা যাচ্ছে 1000 কেজি আয়রনের থেকে কিছু কম লাগলো, কোনো অসুবিধা নেই। আবার প্রোডাক্ট বানাতে দেখা যাচ্ছে তুমি 1000 কেজি আয়রনই ইউজ করে ফেললে, কোনো অসুবিধা নেই। কিন্তু 1000 কেজির থেকে বেশি আয়রন তুমি কখনো ইউজ করতে পারবে না, পারবে, কারণ আমার কাছেই আছে 1000 কেজি। তাহলে আমাকে প্রোডাক্টগুলো এমনভাবে বানাতে হবে যেন আমার প্রোডাক্টগুলো বানাতে গিয়ে 1000 কেজি বা তার থেকে কম আয়রন ব্যবহার করতে হয়, তার থেকে বেশি যেন ব্যবহার করতে না পারি। তাহলে কি হবে, আমার 40x1 প্লাস 70x2 প্লাস 50x3 কী হবে, আমি 1000 কেজি বা তার থেকে কম, তাহলে কি হবে, লেস দ্যান ইকুয়ালস টু 1000। কেন, আমি 1000 কেজি ইউজ করতে পারবো বা তার থেকে কম ইউজ করতে পারবো, কারণ আমার অ্যাভেলেবল কোয়ান্টিটিজই 1000-এর বেশি আমি যেতে পারবো না। ওই জন্য কি হচ্ছে, হয়তো তোমার প্রোডাক্ট বানাতে দেখা যাচ্ছে 10 কিলো তোমার আয়রন থেকে গেল,
থাকুক, আরও একটা যদি তুমি কোনো একটা প্রোডাক্ট বানাতে যাচ্ছ, দেখা যাচ্ছে তোমার 1000 কেজির বেশি আয়রন লেগে গেল, তার জন্য তুমি কী করলে 10 কিলো আয়রন থেকে গেলো, থাক অসুবিধা নেই। তাহলে কি হচ্ছে, তুমি 1000 কিলোর কম আয়রন ইউজ করতে পারবে, কিন্তু 1000 কিলোর বেশি তুমি ইউজ করতে পারবে না। আবার কি 1000 কিলোই ইউজ করতে পারবে, দেখা যাচ্ছে প্রোডাক্টগুলো এমনভাবে ব্যবহার করলে যে তোমার 1000 কিলো আয়রন 1000 কিলোই ফুরিয়ে গেল, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য এটা লেস দ্যান ইকুয়ালস টু 1000। একই রকমভাবে এটা কি হবে 500, তাহলে এটা কি হবে লেস দ্যান ইকুয়ালস টু 500, এটা লেস দ্যান ইকুয়ালস টু 200, এটা লেস দ্যান ইকুয়ালস টু 200। কারণ তোমার যা কোয়ান্টিটি আছে তুমি সেই পরিমাণ কোয়ান্টিটি ইউজ করতে পারো বা তার থেকে কম ইউজ করতে পারো, তার থেকে বেশি তোমার পক্ষে ইউজ করা সম্ভব নয়। তাহলে কি হবে 30x1 প্লাস 14x2 প্লাস 18x3 লেস দ্যান ইকুয়ালস টু 500। আর একটা কী হবে 7x1 প্লাস 0x2 প্লাস 8x3 লেস দ্যান ইকুয়ালস টু 200। আর একটা কী হবে 4x1 প্লাস 9x2 প্লাস 0x3 লেস দ্যান ইকুয়ালস টু 200। একটু ঘিঞ্জি হয়ে যাচ্ছে লেখা, আশা করি বুঝতে পারছো। এইটা কেন হলো কন্ডিশনটা এই কারণেই হলো যে আমি এত কেজি ইউজ করতে পারবো বা এর থেকে কম ইউজ করতে পারবো, এর থেকে বেশি আমি কখনো যেতে পারবো না, হয়েছে এতটা, এই কন্ডিশনটা হলো। এইবার উপরের লাইনগুলো আমরা মুছে দিচ্ছি। এইবার লক্ষ্য করো, এই জায়গাটা মুছে গেল। এইবার লক্ষ্য করো দ্য টোটাল প্রফিট ইজ, টোটাল প্রফিট কত দেখো, 1 ইউনিটে 300 টাকা লাভ হবে। এটা কটা ইউনিট বানাচ্ছি আমি, কতগুলো বানাচ্ছি, x1 খানা বানাচ্ছি। একটা বানালে যদি 300 টাকা লাভ হয় তাহলে x1 খানায় কত লাভ হবে 300 x1, তাই তো। একটা বানালে যদি 200 টাকা লাভ হয় তাহলে x2 খানা বানালে কত হবে 200 x2। আর একটা বানালে আমার কত লাভ হচ্ছে, একটা বানালে আমার লাভ হচ্ছে দেখো কত 100 টাকা, তাহলে x3 খানা বানালে কত হবে 100 x3। ঠিক আছে, এটাই আবার কি টোটাল প্রফিট z, দ্য টোটাল প্রফিট ইজ z ইকুয়ালস টু এত। এবার কি করতে হবে, এই জেডটাকে কি করতে হবে, হুইচ ইজ টু বি ম্যাক্সিমাইজ, যেটাকে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে আমাদের দেখো সমস্ত কন্ডিশনগুলো আমরা ফুলফিল করে গেলাম। এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাইজ করতে হবে, এটা হচ্ছে আমার টোটাল প্রফিট। টোটাল প্রফিটটাকে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে। অবজেক্টিভ ফাংশন, এটা অবজেক্টিভ ফাংশনকে আমরা জেড দিয়ে ডিনোট করি। যদি তোমাদের আগে বলে থাকি খুব ভালো, যদি না বলে থাকি এখন বলে দিচ্ছি যে অবজেক্টিভ ফাংশনকে আমরা জেড দিয়ে ডিনোট করে থাকি। অবজেক্টিভ ফাংশনকে আমরা জেড দিয়ে ডিনোট করে থাকি, মাথায় থাকবে, অবজেক্টিভ ফাংশনকে আমরা জেড দিয়ে ডিনোট করে থাকি। তো দ্য টোটাল প্রফিট ইজ জেড ইকুয়ালস টু, এখানে প্রফিট আমার অবজেক্টিভ ফাংশন, আমার অবজেক্টিভ কি, আমার লক্ষ্য কি প্রফিট করা, তাহলে এটাই হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন। এটাকে কী করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে। আর আমার কনস্ট্যান্টসগুলো এই দেখো, কনস্ট্যান্টস এগুলোকেই বলা হয় কনস্ট্যান্টস। অবজেক্টিভ ফাংশন পেয়ে গেছি আর কনস্ট্যান্টস পেয়ে গেছি, তাহলে অবজেক্টিভ ফাংশন আর কনস্ট্যান্টস সবগুলো মিলেই একসঙ্গে আমার এলপিপি প্রবলেম তৈরি হয়ে, আমার লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম তৈরি হয়ে গেল। তাহলে কি হবে, হেন্স দ্য গিভেন প্রবলেম can be formulated mathematically as, বলে কি হবে, এটাকে আমার ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে কি লিখব, ম্যাক্সিমাইজ z equals to 300x1 plus 200x2 plus 100x3। ঠিক আছে, কনস্ট্যান্টসগুলো এই দেখো, কনস্ট্যান্টসগুলোকে কীভাবে লিখতে হয়, সাবজেক্ট টু, এইভাবে লিখতে হয় সাবজেক্ট টু মানে কি, এইগুলোর উপর ভিত্তি করে, তাই না। এই যে ম্যাক্সিমামটা কার উপরে হবে, এই যে কনস্ট্যান্টসগুলো দেওয়া আছে এর উপর ভিত্তি করেই তো তোমার প্রফিটটা ম্যাক্সিমাম হবে। এমনি তো আর প্রফিটটা ম্যাক্সিমাম হয়ে যাবে না যে তুমি দিয়ে দিলে প্রফিট ম্যাক্সিমাম। তাহলে সাবজেক্ট টু, ওই জন্য লেখে সাবজেক্ট টু, কার উপর ভিত্তি করে, এইগুলোর উপর ভিত্তি করে কি হবে 40x1 প্লাস 70x2 প্লাস 50x3
লেস দ্যান ইকুয়ালস টু 1000 হাজার 30x1 প্লাস 14x2 প্লাস 18x3 লেস দ্যান ইকুয়ালস টু 500। তারপরে কি হচ্ছে 7x1 প্লাস 0x2 প্লাস 8x3 লেস দ্যান ইকুয়ালস টু 200। তারপরে কি হচ্ছে 4x1 প্লাস 9x2 প্লাস 0x3 লেস দ্যান ইকুয়ালস টু 200। এই হয়ে গেল আমার প্রবলেম। ঠিক আছে, এই প্রবলেমের পরে লাস্টে একটা ছোট্ট কথা অবশ্যই অবশ্যই লিখতে হবে, যেটা কি অবশ্যই না লিখলে অঙ্কটা ইনকমপ্লিট। x1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, x2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, x3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এই কন্ডিশনটা এগুলো অবশ্যই অবশ্যই কি হয়, নন নেগেটিভ। x1 কি, x1 সংখ্যাকে তো a বানাচ্ছি, x2 সংখ্যক b বানাচ্ছি, আর x3 সংখ্যক c বানাচ্ছি। কোনো জিনিসের সংখ্যা কখনো তো নেগেটিভ হয় না, এমন হতে পারে 0 হতে পারে, a বানালামই না, b আর c বানালাম। সুতরাং এই লাইনটা যদি না লেখো তাহলে হচ্ছে আমাদের অঙ্ক ইনকমপ্লিট। তাহলে আমাদের দেখো এই যে আমরা কি পেলাম, অবজেক্টিভ ফাংশন, কনস্ট্যান্টস আর কন্ডিশন, তিনটে মিলে আমাদের এটাই হচ্ছে আমাদের একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। আমাদের একটা বড় লেখা অঙ্ক দেওয়া ছিল, সেই লেখা অঙ্কটা দেওয়া ছিল, সেটাকে আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে কনভার্ট করলাম। এটা আমাদের হলো একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, এটা হচ্ছে আমাদের একটা প্রফিট প্রবলেম। আশা করি বুঝতে পেরেছো। কঠিন নয় জিনিসগুলো, সিম্পল, একদম সিম্পল। আবার আর একটা জিনিস কি জানো তো, ভাষাগুলো তোমরা নিজেদের মতো করে লিখতে পারো। ভাষা এমন নয় যে এই ভাষাটাই তোমাকে হুবহু কপি পেস্ট করতে হবে। ভাষা তুমি যেটা বুঝবে, ভালো বুঝবে, তোমার সেখানে তোমার আয়ত্তের মধ্যে থেকে তুমি যেমন ভাষা বুঝবে তেমনভাবে তুমি এটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। ঠিক আছে, আমরা আর একটা প্রবলেম করব, মুছে দিলাম এই পোর্শনগুলো। নেক্সট আর একটা প্রবলেম নিয়ে আমরা এবার দেখো আমাদের নেক্সট প্রবলেম কি। নেক্সট প্রবলেম হচ্ছে এ পেশেন্ট নিডস ডেলি 5 mg, 20 mg অ্যান্ড 15 mg অফ ভিটামিন এ, বি অ্যান্ড সি রেসপেক্টিভলি। একজন পেশেন্ট মানে একজন রোগী, তার প্রত্যেক দিন 5 mg ভিটামিন এ, 20 mg ভিটামিন বি আর 15 mg ভিটামিন সি রিকোয়ার্ড। একজন অসুস্থ পেশেন্ট, তার 5 mg ভিটামিন এ, 20 mg ভিটামিন বি অ্যান্ড 15 mg ভিটামিন সি তার প্রত্যেক দিন দরকার। ঠিক আছে, এইবার কি হচ্ছে, দ্য ভিটামিনস অ্যাভেলেবল ফ্রম এ ম্যাঙ্গো, একটা ম্যাঙ্গো, অ্যান অরেঞ্জ অ্যান্ড অ্যাপেল অ্যান্ড অ্যান অ্যাপেল, আর একটা আম থেকে, একটা কমলা লেবু থেকে এবং একটা আপেল থেকে ও 5 mg ভিটামিন এ, 1 mg ভিটামিন বি আর 1 mg ভিটামিন সি পাবে। দেখো ম্যাঙ্গো থেকে পাওয়া যাবে এইটা, এটা হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো থেকে পাবো আমরা 5 mg এ, 1 mg বি, 1 mg সি হয়েছে। আচ্ছা, অরেঞ্জ থেকে পাবো আমরা এইটা 2 mg ভিটামিন বি, 3 mg ভিটামিন সি। আর অ্যাপেল থেকে পাবো আমরা এইটা 5 mg, 0.5 mg এ, 3 mg বি আর 1 mg সি, এটা আমরা পাবো। এবার বলছে ইফ দ্য কস্ট অফ এ ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড অ্যাপেল ইজ ₹20, একটা আমের দাম যদি 20 টাকা হয়, অরেঞ্জ কমলা লেবুর দাম যদি 10 টাকা হয়, আর আপেলের দাম যদি 15 টাকা হয় রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য মিনিমাম কস্ট অফ কালেক্টিং দ্য ফ্রুটস। মিনিমাম কস্ট, মিনিমাম খরচটা বের করো, সো দ্যাট দ্য ডেলি রিকোয়ারমেন্ট অফ দ্য পেশেন্ট বি মেড, মানে পেশেন্টের প্রত্যেক দিন যতটা ভিটামিন দরকার সেই ভিটামিনটা যেন সে পেয়ে যায়। ফর্মুলেট দ্য প্রবলেম ম্যাথামেটিক্যালি, এই প্রবলেমটাকে তোমাকে ফর্মুলেট করতে বলছে। ঠিক আছে, দেখো বিষয়টা হচ্ছে একটা আপেলের এই যে তোমার দাম দেওয়া আছে, এবার তুমি কি করবে, তোমাকে কিছু টাকা দিল, তুমি ধরো পেশেন্ট, তুমি বাজারে গিয়ে কি করবে, আপেল, কমলা লেবু আর
আপেল, কমলালেবু আর আম, এই তিনটে জিনিস কিনবে। এই তিনটে জিনিস কিনতে গিয়ে তুমি সবসময় লক্ষ্য রাখবে যে আমার খরচটা যেন মিনিমাম হয়, আর তোমার প্রতিদিন যতটা পরিমাণ ভিটামিন দরকার সেই ভিটামিনটা যেন তুমি পেয়ে যাও। তো এরকম যদি হয় যে তোমার খরচটা, তুমি যত খুশি তত ফল কিনে নিলে, যত খুশি তত অরেঞ্জ কিনে নিলে, সেটা কি করবে? কেউই করবে না। তোমার দেখা যাচ্ছে দরকার একটা আপেল, তুমি 5টা আপেল কিনবে না। তোমার দেখা যাচ্ছে 2টো অরেঞ্জ দরকার, 2টো কমলালেবু দরকার, তুমি নিশ্চয়ই 50টা কমলালেবু কিনবে না। তো তুমি কি করবে? একটা বাজেট তৈরি করে ফেলবে, যে বাজেটের মধ্যে তোমার কি হবে, আপেল, কমলালেবু আর আম, এই তিনটে জিনিসই তুমি কিনে নিতে পারবে এবং খরচটা তোমার মিনিমাম হবে। তো দেখো, এটা হচ্ছে কস্ট প্রবলেম। এই দেখো, কস্ট প্রবলেম। আর খরচ সবসময় কী করতে হয়? মিনিমাম। খরচ হবে মিনিমাম, প্রফিট হবে ম্যাক্সিমাম। তো যেহেতু এটা কস্ট প্রবলেম, এটা কি হবে? মিনিমাইজেশন প্রবলেম। এটা কি হবে? মিনিমাইজেশন প্রবলেম। ঠিক আছে, এটাকেও তুমি টেবিল আকারে লিখে নিতে পারো। টেবিলটা তুমি লিখতে পারো, দ্য গিভেন প্রবলেম can be written in tabular form as, এটাকে তুমি টেবিল হিসাবে লিখে রাখতে পারো এইভাবে। এটাকে তুমি এইভাবে দাগ দাও, এখানে লেখো, উপরে লেখো ভিটামিন, আর এখানে লেখো ফ্রুটস। ঠিক আছে, হয়েছে? এইবার ভিটামিন কি হচ্ছে? A, B, C। আচ্ছা, ফ্রুটগুলো লিখি। ফ্রুট কি আছে আমার? ফ্রুট আছে ম্যাঙ্গো, তারপরে অরেঞ্জ, তারপরে হচ্ছে অ্যাপেল। ঠিক আছে, এইবার একটা আমে ভিটামিন এ কত? 0.5 mg, 1 mg ভিটামিন বি, আর 1 mg ভিটামিন সি। আর তারপরে হচ্ছে আপেলের পরে অরেঞ্জে হচ্ছে 2 mg ভিটামিন বি আর 3 mg ভিটামিন সি। তাহলে এটা 0 mg হয়েছে। অ্যাপেলে কি বলছে? অ্যাপেলে বলছে 0.5 mg এ, হলো 3 mg বি আর 1 mg সি। হয়েছে। আচ্ছা, কস্টটা আমি এখানে কস্টটা আমি এইভাবে লিখে রাখছি এখানে। কস্ট অ্যাপেলের হচ্ছে, অ্যাপেল বলছি, প্রথমে আছে ম্যাঙ্গো হচ্ছে 20 রুপিস, আর অরেঞ্জ হচ্ছে 10 রুপিস, আর অ্যাপেল হচ্ছে 15 রুপিস। এটা হচ্ছে আমার কস্ট। এইভাবে আমি লিখলাম। তোমার ইচ্ছে হলে তুমি এই টেবিলটা তৈরি করতে পারো, নাও তৈরি করতে পারো। হয়েছে। আচ্ছা, মুছে দিলাম এই অঙ্কটা এবার, কারণ অঙ্ক না মুছলে আমাদের বোর্ডে জায়গা নেই, অঙ্কটা মুছতেই হবে আমাদের। দেখো, লেট ছোট হাতের জেড বি দ্য অবজেক্টিভ ফাংশন। লেট ছোট হাতের জেড বি দ্য টোটাল কস্ট। এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন, তাই না? আর একটা কি, এটাকে কি হুইচ ইজ টু বি মিনিমাইজ।
জেড হচ্ছে আমাদের টোটাল কস্ট, জেডটাকে আমরা অবজেক্টিভ ফাংশন বলবো, আর এটাকে আমাদের মিনিমাইজ করতে হবে। অবজেক্টিভ ফাংশন কস্টটাকেই আমাদের মিনিমাইজ করতে হবে, তাই না? আচ্ছা, তো এইবার লক্ষ্য করো, আমাদেরকে বাজারে গিয়ে দেখো এই ম্যাঙ্গো, অরেঞ্জ আর অ্যাপেল কিনতে হবে। এবার আমাদেরকে ঠিক এতটা পরিমাণ মানে ঠিক কতটা অ্যাপেল, কতটা ম্যাঙ্গো আর কতটা অরেঞ্জ কিনতে হবে সেটা আমার জানা নেই। তো আমি ধরে নেব x1 খানা আমাকে ম্যাঙ্গো কিনতে হবে, x2 খানা আমাকে অরেঞ্জ কিনতে হবে, আর x3 খানা আমাকে অ্যাপেল কিনতে হবে। x1 খানা আমাকে ম্যাঙ্গো কিনতে হবে, x2 খানা আমাকে অরেঞ্জ কিনতে হবে, আর x3 খানা আমাকে অ্যাপেল কিনতে হবে। কেন? এইগুলো কিনবো, কেনার ফলে আমার যে পরিমাণ ভিটামিন দরকার সেই পরিমাণ ভিটামিন যেন আমি পেয়ে যাই এবং খরচটাও যেন আমার মিনিমাম হয়। তো কি লিখব? টু get the minimum requirement of daily vitamins of the patient to get the minimum requirement of daily vitamins of the patient, let x1 mangoes, x2 oranges and x3 apples are to be bought. ঠিক আছে? টু গেট দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট অফ ডেলি ভিটামিনস অফ দ্য পেশেন্টের জন্য মিনিমাম ভিটামিন যে লাগবে ডেলি, সেই ডেলি ভিটামিনটা পাওয়ার জন্য ধরে নিতে হবে আমাকে x1 খানা ম্যাঙ্গোজ, x1 খানা আম, x2 খানা অরেঞ্জ কমলা লেবু অ্যান্ড x3 খানা অ্যাপেলস আর টু বি বট কিনতে হবে। আমাকে x1 খানা ম্যাঙ্গো কিনতে হবে, x2 খানা অরেঞ্জ কিনতে হবে আর x3 খানা আপেল কিনতে হবে এই পেশেন্টের ডেলি রিকোয়ারমেন্টের ভিটামিনের চাহিদা পূরণ করার জন্য। ঠিক আছে? দেন আচ্ছা, এইখান থেকে ডট লেগ, দেন টোটাল কোয়ান্টিটি অফ ভিটামিন এ, then total quantity of vitamin A get from the fruits is, ফ্রুটসগুলো থেকে টোটাল কতটুকু ও ভিটামিন এ পাবে ভালো করে লক্ষ্য করো। একটা ম্যাঙ্গোতে যদি 0.5 mg পাই তাহলে x1 খানা ম্যাঙ্গোতে কত পাবে? 0.5 x1, একটাতে 0.5, তাহলে x1 খানায় 0.5 mg। আচ্ছা, x2 এখানে নেই, অরেঞ্জ থেকে কোনো নেই, তাহলে কী হবে? 0 × x2 প্লাস কী হবে? এটাতে 0.5 x3 হয়েছে এত mg, তাই না? দেন দ্য টোটাল কোয়ান্টিটি অফ ভিটামিন এ গেট ফ্রম দ্য ফ্রুটসগুলো থেকে আমি টোটাল ভিটামিন এ কত পাবো? একটা ম্যাঙ্গো থেকে যদি 0.5 mg পাই তাহলে x1 খানা ম্যাঙ্গো থেকে 0.5 x1, এখানে আমার অরেঞ্জে কোনো ভিটামিন এ নেই তাহলে 0। একটা আপেলে যদি 0.5 mg আমি ভিটামিন এ পাই তাহলে x3 খানা আপেলে কত পাবো? 0.5 x3 mg। এটা হলো ভিটামিন এ। একই রকমভাবে টোটাল কোয়ান্টিটি অফ ভিটামিন বি গেট ফ্রম দ্য ফ্রুটস ইজ, ভিটামিন বি কত পাবো? দেখো 1, তাহলে 1x1, 1 × x1 বা 1x1 লিখলেও চলে, না লিখলেও চলে, প্লাস 2x2 প্লাস 3x3 এত mg। আর একটা জিনিস, দ্য টোটাল কোয়ান্টিটি অফ ভিটামিন সি গেট ফ্রম দ্য ফ্রুটস ইজ, কী হবে? একই রকমভাবে এখানে 1x1 লিখলেও কিছু আসে যায় না, 1-এর সঙ্গে x1 গুণ করলেও কিছু আসে যায় না, না গুণ করলেও কিছু আসে যায় না, 3x2 প্লাস x3 এত mg হয়েছে। এইটা হলো, এটা আমার হলো এতটা পরিমাণ ও ভিটামিন এ পাবে। ও যে ফ্রুটগুলো কিনছে সেই ফ্রুটগুলো থেকে এতটা পরিমাণ ভিটামিন এ পাচ্ছে, এতটা পরিমাণ ভিটামিন বি পাচ্ছে, এতটা পরিমাণ ভিটামিন সি পাচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমার ভুল হয়ে গেল, আমার কতটুকু দরকার
সেটা লিখতে হতো। টোটাল নিডেড, টোটাল ভিটামিন নিডেড, এই জায়গাটা আমার একটু, আমি তো অঙ্কটা মুছে দিয়েছি, দাঁড়াও দেখে নি। টোটাল ভিটামিন নিডেড আমার এতে আছে, টোটাল ভিটামিন নিডেড কত দেওয়া আছে, এই পেশেন্ট নিড 5 mg, এটা হচ্ছে 5 mg, এটা হচ্ছে 20 mg, আর এটা হচ্ছে 15 mg। আচ্ছা ঠিক আছে, এইটা আমার দরকার। ভিটামিন এ 5 mg, ভিটামিন বি 20 mg, আর ভিটামিন সি 15 mg, 15 mg। এইটা আমার ভুল হয়ে গিয়েছিল লেখা, এটা তোমরা লিখে নাও। টোটাল ভিটামিন নিডেড 5 mg, 20 mg, 15 mg, এটা আমার দরকার ছিল, এটা আমি লিখে নিলাম, হয়েছে। এইবার তাহলে এই পোর্শনটা এবার আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি কি করব, এতটা পরিমাণ আমার ভিটামিন এ বি সি হয়েছে। দেন ফ্রম দ্য গিভেন কন্ডিশন অফ দ্য প্রবলেম, দেন ফ্রম দ্য গিভেন কন্ডিশন অফ দ্য প্রবলেম উই গেট, কী পাবো দেখো, ভিটামিন এ 0.5x1 প্লাস 0x2 প্লাস 0.5x3, কত দরকার আমার 5। এইবার লক্ষ্য করো, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে না লেস দ্যান ইকুয়ালস টু? দেখো সে পেশেন্ট, তাই না, সে তো পেশেন্ট, তার মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে তাকে 5 mg ভিটামিন এ তাকে খেতেই হবে পার দিন, তাকে 5 mg খেতেই হবে। 5 mgর কম খেলে কিন্তু সে সুস্থ হবে না, তাহলে তাকে 5 mg খেতেই হবে। আর ভিটামিন তো 5 mgর থেকে যদি সামান্য বেশি হয়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে 5 mg খেতেই হবে। 5 mgর কম হলে কিন্তু সে সুস্থ হবে না, ডাক্তার বলেই দিয়েছে যে তোমাকে 5 mg ভিটামিন এ খেতেই হবে। তাহলে আমাকে 5 mg তো খেতেই হচ্ছে, 5 mg খেতেই হচ্ছে, এর কম করা যাবে না, এর যদি একটু বেশি হয়ে যায় আমার কোনো প্রবলেম নেই। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে আমার, গ্রেটার দ্যান ইকুয়ালস টু। কারণ কি, ভিটামিন আমার যেটা ডাক্তার আমাকে যে প্রেসক্রাইব করে দিয়েছে তার থেকে কম আমি নিতে পারবো না, হয় সমান নিতে পারি বা তার থেকে বেশি নিতে পারি, যেহেতু ভিটামিন অসুবিধা নেই। তাহলে এখানে আমার সিম্বলটা কি আসছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু। একই রকমভাবে অন্যগুলোও কী হবে, x1 প্লাস 2x2 প্লাস 3x3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু কত বলেছে, 20 হয়েছে। আর একটা কী বলেছে, x1 প্লাস 3x2 প্লাস x3, এটা কি বলেছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 15, তাই না? কারণ আমার এইটা মিনিমাম দরকার, এর থেকে যদি সামান্য বেশি হয় আমার কিচ্ছু আসে যায় না। হলো, নেক্সট। এইবার কিন্তু এর থেকে কম করা যাবে না, কম করলে আমার ক্ষতি হয়ে যাবে, কারণ পেশেন্ট যেহেতু প্রেসক্রাইব করে দিয়েছে ডাক্তার, ওর থেকে কম কখনো করা যাবে না, বেশি হলে কোনো অসুবিধা নেই। এইটা হলো। এইবার দ্য টোটাল কস্ট ইজ, আচ্ছা একটা আপেলে একটা ম্যাঙ্গোর দাম 20 টাকা, তাহলে x1 খানা কত হবে, 20x1। আচ্ছা একটা এর দাম, অরেঞ্জের দাম 10 টাকা, তাহলে x2 খানার দাম কত হবে, 10x2। আর এটা 15 টাকা, x3 খানার দাম কত হবে, 15x3। এটাই তো জেড, এটাই তো জেড, দ্য টোটাল কস্ট ইজ জেড। এটা কি করতে হবে, which is to be minimized। এটা আমাকে মিনিমাইজ করতে হবে। আচ্ছা হলো, তাহলে এইবার দেন দ্য গিভেন প্রবলেম ক্যান বি formulated mathematically as, প্রবলেমটাকে আমরা ম্যাথামেটিক্যালি কীভাবে লিখবো, জেডটাকে মিনিমাম করতে হবে, তাহলে মিনিমাইজ জেড ইকুয়ালস টু কী হবে, 20x1 প্লাস 10x2 প্লাস 15x3। সাবজেক্ট টু কার উপরে ভিত্তি করে, সাবজেক্ট টু 0.5x1 প্লাস 0x2 প্লাস 0.5x3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5, x1 প্লাস 2x2 প্লাস 3x3
গ্রেটার দ্যান ইকুয়ালস টু 20, আর একটা কী হবে x1 প্লাস 3x2 প্লাস x3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 15। আর লাস্টে একটা কন্ডিশন কি জুড়ে দিতে হবে, x1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, x2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, x3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। কেন? এগুলো হচ্ছে, এটা হচ্ছে আম, এই আম বলছি, হ্যাঁ আম, কমলা লেবু আর আপেল, এগুলো সংখ্যা, ম্যাঙ্গো, অরেঞ্জ অ্যান্ড অ্যাপেলের সংখ্যা। মানে আমি বাজারে গিয়ে নিশ্চয়ই -3খানা আপেল কিনবো না, হয় আপেল কিনবো না, বা একটা কিনবো বা দুটো কিনবো, তাহলে হয় পজিটিভ হবে বা 0 হবে। তার মানে এইগুলো কন্ডিশনগুলো কী হবে, নন নেগেটিভ কন্ডিশন, নন নেগেটিভ। এই হয়ে গেল আমার প্রবলেম। এটা হলো আমাদের মিনিমাইজেশন প্রবলেম। তাহলে আমরা একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম করলাম, একটা প্রফিট প্রবলেম করলাম, প্রফিট প্রবলেম মানে হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম, আর একটা কস্ট প্রবলেম করলাম, কস্ট মানে হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম। এলপিপির অঙ্কের প্রধান উদ্দেশ্য, এর পরের চ্যাপ্টারগুলোতে আমরা কি করব, এই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করতে হয়। তো এলপিপি অঙ্ক করতে গিয়ে আমাদের প্রধান উদ্দেশ্য হবে প্রফিটকে ম্যাক্সিমাইজ করা আর কস্টকে মিনিমাইজ করা। এই হচ্ছে আমাদের এলপিপির মেন উদ্দেশ্য, মেনই। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমরা কি করবে, বাড়িতে তোমাদের যে বই আছে সেই বই ফলো করো। এলপিপির জন্য যে কোনো বই তোমাদের ফলো করলেই হবে। হ্যাঁ, আমি সাধারণত PM কারক, ঘোষ চক্রবর্তী এই বইগুলো ফলো করে থাকি, তো যে কোনো একটা বই ফলো করলেই হবে। এবার তোমরা বই নাও, বই নিয়ে বইয়ের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো, যদি কোনো অসুবিধা হয় বলবে, আশা করি পারবে অঙ্কগুলো। আর একটা ছোট্ট কথা হচ্ছে ভাষাগুলো, এই ভাষাটা তোমরা তোমাদের নিজের মতো করে লেখো, এই ভাষায় লিখতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে।